হ্যালো। তো দেখো আমরা আজকে অল্টারনেটিং কারেন্ট এবং তার সঙ্গে সঙ্গে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা একটু ডিসকাস করে নিই, তাহলে আমাদের মোটামুটি যে রিভিশন ক্লাসগুলো ছিল সেগুলো সব শেষ হবে। সমস্ত রিভিশন ক্লাসগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে একদম। আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে শুরু করেছিলাম। আজকে অল্টারনেটিং কারেন্ট এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা করব। তো অল্টারনেটিং কারেন্টে বেসিক্যালি আমরা কি পড়বো? দেখো, অল্টারনেটিং কারেন্টে বেসিক্যালি প্রথমত আমি থিওরিগুলো ডিসকাস করব একটু শর্টকাটে। তারপর আমরা কি করব, কয়েকটা কোয়েশ্চেন ব্যাংক থেকে নিয়েছি, সেগুলো প্র্যাকটিস করব। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের শুধুমাত্র থিওরিটা বলবো, কোনো কোয়েশ্চেন ডিসকাস করব না। তার একমাত্র কারণ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের পুরো যে কোয়েশ্চেন ব্যাংকের সলিউশন সেটা আমি অলরেডি দিয়ে রেখেছি। ওকে, তাহলে চলো অল্টারনেটিং কারেন্ট একদম বেসিক বিষয় থেকে আমরা স্টার্ট করি। ওকে, তো দেখো প্রথমত অল্টারনেটিং কারেন্ট বিষয়টা কি না, তোমরা জানো অল্টারনেটিং কারেন্ট হচ্ছে এমন একটা কারেন্ট যেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর তার যে প্রবাহের অভিমুখ সেটাকে উল্টে দেয়। যেমন ধরো, তার জন্য আমরা সাইনোসয়েডাল যে নেচার তার সেটা দেখতে পাই। যেরকম ধরো সাপোজ যদি আমরা মনে করি যে এটা একটা আই ভার্সেস টি লেখচিত্র। ওকে, তাহলে আমরা দেখেছি যে যে কারেন্টটা হয় এখানে, যে কারেন্টের যে ভেরিয়েশনটা হয় সেটা একবার পজিটিভ হবে, একটা নেগেটিভ হবে, এক নির্দিষ্ট টাইম বরাবর, টাইম অন্তর অন্তর। যে টাইম বরাবর এটা উল্টিচ্ছে, দেখো একটা একটা যদি টোটাল আমরা টাইম পিরিয়ড বলি তাহলে এখান থেকে এইখানে, তাহলে এইটা হচ্ছে একটা টাইম পিরিয়ড। তাহলে একটা টাইম পিরিয়ডের মধ্যে দুবার চেঞ্জ হচ্ছে, একবার পজিটিভ একবার নেগেটিভ, ভেবে দেখো। ওকে, তাহলে দেখো এইটা হচ্ছে এর ম্যাক্সিমাম ভ্যালু। এটাকে যদি আমরা আই জিরো বলি তাহলে আমরা অল্টারনেটিং কারেন্টকে রিপ্রেজেন্ট করি এইভাবে, আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি। ওকে, সাইন ওমেগা টি, ক্লিয়ার? এবারে দেখো এখানে ওমেগাটা অ্যাকচুয়ালি, ওমেগার সঙ্গে টি এর একটা রিলেশন আছে। অ্যাকচুয়ালি টাইম পিরিয়ড টি ইকুয়াল টু এখানে কত হয়, 2π/ওমেগা। টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2π/ওমেগা। তাই যদি ফ্রিকোয়েন্সি জিজ্ঞেস করে তাহলে এন ইকুয়াল টু হয়ে যাবে 1/2, তার মানে সেটা হয়ে যাবে ওমেগা/2π। ওকে, ইন দ্য সেম ওয়ে আমরা ভোল্টেজকে রিপ্রেজেন্ট করতে পারি ভি ভার্সেস টি, যদি আমরা লেখচিত্র অঙ্কন করি এখানে। ওকে, তাহলে এখানে আমরা ভোল্টেজকে ওইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো ইন সাইনোসয়েডাল ফর্ম। ওকে, ইন দ্যাট কেস ইফ দিস ইজ ভি জিরো অ্যান্ড দিস ইজ টাইম পিরিয়ড টি, তাহলে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি। এখন দেখো, যদি মনে করো ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে তাহলে এখানে আমরা একটা ফেজ ডিফারেন্স লিখতে পারি ফাই, ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি প্লাস ফাই। ওকে, এক্ষেত্রে ওমেগা সেম বিষয়, ওমেগা ইকুয়াল টু 2π/টি এবং টি ইকুয়াল টু 1/n। তাহলে ফ্রিকোয়েন্সি এন ইকুয়াল টু হচ্ছে আমরা বলতে পারি, তো এখান থেকে টি সমান 2π/ওমেগা। ওকে, তাহলে এন ইকুয়াল হচ্ছে ওমেগা/2π, বা অনেক সময় আমরা লিখবো ওমেগা ইকুয়াল টু 2πn। এই কয়েকটা বেসিক বিষয় তোমাদেরকে একটু বুঝতে হবে। ওকে, এগুলো ডিটেলসে আমি অনেক ডিসকাশন করেছি যখন আমি পুরো বিষয়টাকে পড়িয়েছি, কিন্তু এখানে আমাদের পারপাস হচ্ছে যে মেন পয়েন্টসগুলোকে নেওয়া, যে পয়েন্টসগুলো আমাদের এক্সাম পারপাসে কাজে লাগবে। ওকে, নেক্সট দেখো, কারণ তোমরা অলরেডি পড়েছো, বোঝা তো আছেই, জাস্ট রিভিশন। নেক্সট দেখো আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই কারেন্ট এবং ভোল্টেজ, দেখতে পাচ্ছ এই কারেন্ট এবং ভোল্টেজ কি হচ্ছে, অভিমুখটা পাল্টে যাচ্ছে। তাহলে অভিমুখ যখন এদের পাল্টাতে শুরু করছে, মানে পাল্টে যাচ্ছে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর, তাহলে এদের আমরা অ্যাভারেজ ভ্যালু এবং আরএমএস ভ্যালু সেগুলো নির্ণয় করব। ওকে, তাহলে নেক্সট আমরা বলছি অ্যাভারেজ ভ্যালু। দেখো অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট অ্যান্ড ভোল্টেজ। তাহলে দেখো অ্যাভারেজ ভ্যালু যদি আমরা নির্ণয় করি, আমি প্রমাণ অবশ্যই করবো না, কারণ প্রমাণ আমাদের এখানে প্রয়োজন নেই। তাহলে দেখো অ্যাভারেজ ভ্যালু কারেন্ট এবং ভোল্টেজে যদি আমরা বলি, যদি ফুল সাইকেলে বলি, ফুল সাইকেল বা ফুল পিরিয়ড যদি বলি, তাহলে সেটা হচ্ছে 2π/টি। ফুল পিরিয়ড টি মানে হচ্ছে কত, 2π/ওমেগা। এটা হচ্ছে ফুল পিরিয়ড, মনে রাখবে, এটা হচ্ছে ফুল পিরিয়ড। আর যদি আমরা হাফ পিরিয়ডের কথা বলি তাহলে সেক্ষেত্রে আমরা বলবো টি/2, টি/2 যেটা হচ্ছে π/ওমেগা। তাহলে এটা কি, এটা হচ্ছে হাফ পিরিয়ড, এটা হচ্ছে হাফ পিরিয়ড। একটা বিষয় খেয়াল রাখবে, ফুল পিরিয়ড যদি কারেন্ট বা ভোল্টেজের আমরা অ্যাভারেজ নিই, আইয়ের যদি আমরা অ্যাভারেজ নিই তাহলে সেটা জিরো হবে। কখন সেটা হবে, ফুল পিরিয়ডে। বা ভোল্টেজ যদি আমরা অ্যাভারেজ নিই ফুল পিরিয়ডে, কী হয়, এটা জিরো হয়ে যায়। ওকে, কারণ দেখো তোমরা যদি এই গ্রাফটা দেখো এখান থেকে বুঝতে পারো, একটা ফুল পিরিয়ড দেখো পজিটিভ এবং নেগেটিভ সেম অ্যামাউন্টে আছে, তাহলে এর যদি অ্যাভারেজ নিই জিরো হয়ে যাবে। ওই জন্য যখন কারেন্ট বা ভোল্টেজের আমরা অ্যাভারেজের কথা বলি সেটা বেসিক্যালি হাফ পিরিয়ডে বলি, মানে এইখানে অবধি বলি, π/ওমেগা। ওকে, তাহলে অ্যাভারেজ ভ্যালুর কথা আমরা যখন বলবো সেটা বেসিক্যালি হাফ পিরিয়ডে। এবং এখান থেকে আরও একটা কনসেপ্ট বলা হয় যে যেহেতু অ্যাভারেজ ফুল পিরিয়ডে অ্যাভারেজ কারেন্ট বা ভোল্টেজ জিরো হচ্ছে, ওই জন্য কোনো ডিসি অ্যামিটারের সাহায্যে আমরা এসি যে ভোল্টেজ বা কারেন্ট পরিমাপ করতে পারি না। মানে আমাদের কাছে যদি ডিসি অ্যামিটার বা ভোল্টমিটার থাকে, সেটা যদি আমরা এসি সার্কিটে যুক্ত করে দিই তাহলে জিরো রিডিং দেবে, কারণ অ্যাভারেজটা জিরো। ওকে, তাহলে এটা অনেক সময় একটা কোয়েশ্চেন আসে। ওকে, তাহলে অল্টারনেটিং কারেন্ট বা ভোল্টেজ কিন্তু আমরা ডিসি অ্যামিটার বা ভোল্টমিটার দিয়ে পরিমাপ করতে পারবো না। আচ্ছা,
সেকেন্ড হচ্ছে যদি ফুল পিরিয়ডে বলা হয় আই এভারেজ যদি ফুল পিরিয়ডে বলা হয়, তাহলে সেটা কিন্তু হবে 2I0/পাই। I0 হচ্ছে কি শীর্ষ মান বা পিক ভ্যালু। আমরা জানি এই যে I0টা যেটা লিখেছি এটা কি বলা হয়, এই I0টা আসলে কি, এটা হচ্ছে শীর্ষ মান বা পিক ভ্যালু বলা হয় এটাকে, পিক ভ্যালু বা বলতে পারে শীর্ষ মান, পিক ভ্যালু বা শীর্ষ মান বলতে পারো। ওকে, তাহলে দেখো আই ফুল পিরিয়ডে কত 2I0/পাই। সিমিলারলি ভি যদি আমরা বলি ফুল পিরিয়ডে, তাহলে সেটা হয়ে যাবে কত 2V0/পাই। সেম কাইন্ডস অফ রেজাল্ট, মনে রাখতে সুবিধা। ওকে, নেক্সট দেখো আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে, আচ্ছা কোয়েশ্চেন তো পরে ডিসকাস করবো। নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে আরএমএস ভ্যালু। তো আরএমএস ভ্যালু অবশ্যই ফুল পিরিয়ডের জন্যই বলবো আমরা। তো আরএমএস ভ্যালুর বেসিক ডেফিনেশন কি, যদি আমরা বলি মনে করো আরএমএস যদি বলি, তাহলে আরএমএস মানে হচ্ছে স্কোয়ার মিন রুট। স্কোয়ার মানে কি, মনে করো স্কোয়ারের স্কোয়ার নিলাম, তারপরে এটার অ্যাভারেজ নিলাম, তারপরে রুট নিলাম। এটা হচ্ছে আরএমএস এর ডেফিনেশন। তো যদি আমরা আরএমএস নির্ণয় করি বা ইউজিং এ সার্টেন প্রসেস, তাহলে এটা আমরা পেয়ে যাবো কত I0/√2। ওকে, সিমিলারলি দেখো, এবং I0টা কি, I0টা মানে অ্যাকচুয়ালি যদি আই ইকুয়াল টু কত ছিল, I0 সাইন ওমেগা টি। আমি যদি সিম্পল বলি ফাইটা যদি আমরা 0 ধরি, তাহলে এইখান থেকে আমরা বলতে পারি আরএমএস I0/√2, যেখানে I0টা হচ্ছে পিক ভ্যালু। সিমিলারলি যদি আমরা ভিআরএমএস বলি, তাহলে সেটা হবে V0/√2। ওকে, তো এই দুটো বিষয় কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, সেম কাইন্ডস অফ রিলেশন। এখানে আরেকটা আমরা ফ্যাক্টরের কথা বলি, যেটাকে ফর্ম ফ্যাক্টর বলা হয় সাধারণত। কি বলা হয়, ফর্ম ফ্যাক্টর। আমি এখানে লিখছি ফর্ম ফ্যাক্টর। দেখো ফর্ম ফ্যাক্টর মানে কি, ফর্ম ফ্যাক্টর তো এই যে অ্যাভারেজ ভ্যালু এবং আরএমএস ভ্যালু যদি আমরা অনুপাত নিই, ওকে, মানে যদি আমরা বলি যে ফর্ম ফ্যাক্টরকে এফ দিয়ে প্রকাশ করব, তাহলে সেটা মনে করো আমি লিখলাম আরএমএস ডিভাইড বাই অ্যাভারেজ। তাহলে আরএমএস কত বলো, I0/√2, I0/√2 ইন্টু যদি অ্যাভারেজ লিখি, অ্যাভারেজ অ্যাকচুয়ালি কত ছিল 2I0/পাই। তাহলে আমরা লিখতে পারি পাই/2 I0, উল্টো নিচে আছে যেহেতু, তাহলে দেখো I0 কেটে গেলে পাই/2√2 হবে। ওকে, কত হবে পাই/2√2। তো এই যে পাই/2√2 লিখছি, এইটা কিন্তু ফর্ম ফ্যাক্টর। তো এইটা যদি ক্যালকুলেট করো, এটা 1.11 হয়, এটা একটু খেয়াল রাখবে। তো সিমিলারলি এটা ভোল্টেজ দিয়েও আমরা বলতে পারি ফর্ম ফ্যাক্টরকে উল্টোভাবে, যদি আমরা VRMS/V অ্যাভারেজ বলি, সেম আসবে বিষয়টা। তো এটা কত আসবে, 1.11ই আসবে। ওকে, তো এগুলো হচ্ছে একদম কয়েকটা বেসিক বিষয়। ওকে, চলো নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে কি না, অল্টারনেটিং সার্কিট। তাহলে দেখো যখন আমরা অল্টারনেটিং সার্কিটে আসবো, দেখো অল্টারনেটিং সার্কিটের কথা আমি বলছি। অল্টারনেটিং সার্কিটে প্রথম আমি সার্কিটগুলোকে আলাদা আলাদা করে কথা বলবো, তারপরে আমরা একসঙ্গে কম্বিনেশন সার্কিটগুলো বলবো। আলাদা বলতে কি, যেমন ধরো প্রথমে আমি যদি বলি নাম্বার 1 পিওর রেজিস্টিভ সার্কিট, এবং সেখানে কারেন্ট ভোল্টেজ রিলেশনগুলো জানতে হবে। মনে করেন আমি বলছি পিওর রেজিস্টিভ সার্কিট। ওকে, তো পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে কি হবে অনলি রেজিস্ট্যান্স থাকবে। তাহলে এখানে মনে করো আমি যদি শুধু একটি মাত্র রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স আর, এবং এই সার্কিটটাকে যদি আমরা একটা এসি সোর্সের সঙ্গে যুক্ত করে দিই, তাহলে মনে করো এখানে সোর্সের যে ভোল্টেজ সেটা V0 সাইন ওমেগা টি। আমাকে মনে করো কারেন্টটা নির্ণয় করতে হবে, তাই এখানে কারেন্ট কত হবে I। তাহলে এই যখন এই V0 সাইন ওমেগা টি বললাম, তাহলে এই যে রেজিস্ট্যান্সটা তার অ্যাক্রসে ভোল্টেজ হয়ে যাবে আর। তাহলে দেখো সেক্ষেত্রে আমরা সিম্পল নির্ণয় করতে পারবো যে ভোল্টেজ VR যেটা হবে, মানে I যেটা হবে, I ইকুয়াল টু কত হবে V/R। তাহলে I যেটা হবে সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স। তাহলে ভোল্টেজ যদি বলি আমরা V0 সাইন ওমেগা টি, আর রেজিস্ট্যান্স হবে আর। তাহলে I ইকুয়াল টু হয়ে গেল দেখো V0/R ইন্টু সাইন ওমেগা টি। তো এই যে V0/R এর কথাটা বলছি, এইটা হচ্ছে আসলে I0। তাহলে I সমান হয়ে গেল I0 সাইন ওমেগা টি। ওকে, তাহলে যদি V0 সাইন ওমেগা টি গিভেন থাকে, সেখান থেকে আমরা পাচ্ছি I সমান I0 সাইন ওমেগা টি। এবং দেখো দুজনের মধ্যে যে ফেজ ডিফারেন্স সেটা কিন্তু জিরো ফেজ ডিফারেন্স আছে। তাহলে দেখো যদি আমরা ফেজর ডায়াগ্রামটা অঙ্কন করি, এখানে যদি ফেজর ডায়াগ্রাম অঙ্কন করি, তাহলে ফেজর ডায়াগ্রামটা কীরকম হবে, মানে যেদিকে মনে করো কারেন্ট আছে, ভেবে দেখো কারেন্ট যদি এই বরাবর আমরা ধরি, ওকে, তাহলে এইদিকে যদি আমরা কারেন্ট বলি, তাহলে দেখো ভোল্টেজ যেটা সেটা এই বরাবরই থাকবে, কোনো ফেজ ডিফারেন্স নেই, এটা এর সঙ্গে 90 ডিগ্রি যদি আমরা ডাইরেকশন বলি, এটা যদি আমরা একটা 90 ডিগ্রি ডাইরেকশন বলি, তাহলে দেখো অ্যাকচুয়ালি ভোল্টেজ এবং কারেন্ট সেম ডাইরেকশানে আছে, মানে সেম ডাইরেকশানে বলতে গেলে সেম ফেজে বোঝানো হচ্ছে। ঠিক আছে,
কিন্তু যদি আমরা রেজিস্টিভ সার্কিট বাদ দিয়ে ইন্ডাকটিভ সার্কিট বা ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে যাই, আমরা একটু ভিন্ন দেখতে পাবো। এবং এখানে যেটা রেজিস্ট্যান্স রয়েছে, ওখানে রেজিস্ট্যান্সের মতো ইকুইভ্যালেন্ট কিছু টার্ম থাকবে, যেটাকে আমরা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বলবো। ওকে, তো নেক্সট আমরা যদি বলি নাম্বার 2তে, তাহলে আমরা বলবো যে পিওর ইন্ডাক্টর সার্কিট মানে বিশুদ্ধ আবেশক বর্তনী, এটা হচ্ছে বিশুদ্ধ রোধক বর্তনী। যদি বাংলাতে বলি তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ রোধক বর্তনী, বিশুদ্ধ রোধক বর্তনী। ওকে, নেক্সট দেখো যেটা আমরা বলবো নাম্বার 2, সেটা হচ্ছে পিওর ইন্ডাকটিভ সার্কিট। কি বলবো? পিওর ইন্ডাকটিভ সার্কিট বা ইন্ডাক্টর সার্কিট, ইন্ডাকটিভ বলবো, পিওর ইন্ডাক্টর সার্কিট, ইন্ডাক্টর সার্কিট সার্কিট ওকে, বিশুদ্ধ আবেশক বর্তনী, বিশুদ্ধ আবেশক বর্তনী। ওকে, চল, বিশুদ্ধ আবেশক বর্তনী মানে সেখানে কেবলমাত্র ইন্ডাক্টর থাকবে। ওকে, কেবলমাত্র ইন্ডাক্টর থাকবে। এখানে একটা সোর্স রয়েছে মনে করো। ওকে, তাহলে এই সোর্সটা যদি মনে করো আমরা আই নিয়ে নিই, তাহলে আই সমান কত হবে? I0 sin ওমেগা টি। ওকে, এই ইন্ডাক্টর যদি এল হয় তাহলে এখানে ভিটা আমরা নির্ণয় করতে চাচ্ছি ভিএল। তাহলে ভিএল আমরা কি করে নির্ণয় করতে পারবো? দেখো, ভিএল বা যেটা ইলেকট্রোমোটিভ ফোর্স ই যত হয় কত হয়? এল ডিআইডিটি। তাহলে মড যদি আমরা বলি তাহলে এটা মড অফ ভিএল যেটা হবে সেটা হচ্ছে এল ইন্টু ডিআইডিটি। তাহলে দেখো এই আই এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই, আই সমান I0 sin ওমেগা টি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো। তো এই প্রসেসটা আমি করে দেখাচ্ছি না, আমাদের প্রয়োজন নেই। আমি বিশেষ করে তোমাদেরকে বলতে চাইছি যে আই সমান যদি I0 sin ওমেগা টি হয় তাহলে ভি সমান হয়ে যাবে, দেখো ভি সমান হয়ে যায় আই ইন্টু আর, তো তাহলে এখানে অ্যাকচুয়ালি হবে আই ইন্টু এক্সএল। এক্সএল মানে কি? এক্সএল হচ্ছে যে এর এই ইন্ডাক্টরটার হচ্ছে যে আবেশীয় প্রতিঘাত, মানে একটা রেজিস্ট্যান্সের মতো একটা বিষয়। যেমন ওখানে ভি সমান আই আর হতো, এখানে আই ইন্টু এক্সএল হলো। ওকে, তাহলে এক্সএল আই কত? আই সমান I0 sin ওমেগা টি, I0 sin ওমেগা টি। এবং এক্সএল সমান দেখা যায় এটা হয়ে যায় ওমেগা ইন্টু এল। ওমেগা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এল হচ্ছে ইন্ডাক্টর। তাহলে আলটিমেটলি কত হবে? দেখো I0 ইন্টু ওমেগা এল ইন্টু সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি। ওকে, ভি সমান। ওকে, তাহলে দেখো, এবং এখানে একটা বিষয় আমরা দেখতে পাবো, এখানে একটা ফেজ ডিফারেন্স আমরা লক্ষ্য করব। সেই ফেজ ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কত হবে? দেখা যাবে যে ইন্ডাক্টার পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে দেখা যাবে যে এরকম প্রমাণ করে দেখাচ্ছে না, কিন্তু সেগুলো সব পাওয়া যাবে। সেক্ষেত্রে কী হবে? দেখো, এইদিকে যদি আমরা কারেন্ট বলি তাহলে ভোল্টেজটা দেখা যাবে এই বরাবর হয়েছে, মানে ভোল্টেজটা 90 ডিগ্রি দশায় এগিয়ে থাকবে, 90 ডিগ্রি দশায় এগিয়ে থাকবে। তাহলে যখন ভোল্টেজের কথা বলবো এখানে সাইন ওমেগা টি প্লাস একটা পাই/2 লিখতে হবে। ফাইনাল যখন এক্সপ্রেশনটা আমি লিখছি এটা অ্যাকচুয়ালি সাইন ওমেগা টি প্লাস পাই/2 হবে। ওকে, প্লাস পাই/2 হবে। ক্লিয়ার বিষয়টা? তো ভি ইকুয়াল টু I0 ইন্টু ওমেগা এল। ওমেগা এল এই যে এক্সএল ইকুয়াল টু ওমেগা এল, এটা মনে রাখবে। এক্সএল হচ্ছে ইকুয়াল টু ওমেগা এল, এটাকে বলে আবেশকীয় প্রতিঘাত বা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বা বলতে পারি আবেশকীয় প্রতিঘাত, আবেশকীয় প্রতিঘাত। আবেশকীয় প্রতিঘাত। ক্লিয়ার? দিস ইজ এক্সএল। এবারে দেখো এখানে অনেক সময় এইটা আবার অঙ্কন করতে বলে যে এক্সেল ভার্সেস যদি আমরা ওমেগা গ্রাফ অঙ্কন করি। ওকে, এক্সেল ভার্সেস মনে করো ওমেগা গ্রাফ যদি অঙ্কন করি তাহলে দেখো সমানুপাতিক রিলেশন আছে, মানে মূলবিন্দুগামী সরলরেখা হবে এরকম। ওকে, তো এই বিষয়গুলো কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো তোমাকে বুঝতে হবে। তাহলে এটা যেমন হলো পিওর ইন্ডাকটিভ সার্কিট, তেমনি হবে পিওর ক্যাপাসিটিভ সার্কিট। নাম্বার 3 আমরা বলতে পারি কি না, পিওর ক্যাপাসিটিভ সার্কিট, পিওর ক্যাপাসিটিভ সার্কিট। তো দেখো পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কি হবে? দেখো, পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে বা এটা বলে বিশুদ্ধ ধারক বর্তনী, বিশুদ্ধ ধারক বর্তনী। ওকে, বিশুদ্ধ ধারক বর্তনী। তাহলে সিম্পল মনে করো আমরা যদি বলি এখানে একটা ক্যাপাসিটর রয়েছে। ওকে, আর এটা একটা আমরা সোর্সের সঙ্গে যুক্ত করে দিয়েছি ভিসি ভি। তাহলে এইখানে এটা যদি ক্যাপাসিটর সি হয় তাহলে এর একরসে এটা V0 সাইন ওমেগা টি, তাহলে এর একরসে যে ভোল্টেজটা হবে ভিসি সেটা হচ্ছে V0 সাইন ওমেগা টি। তাহলে ভিসি হয়ে যাবে কি না V0 সাইন ওমেগা টি, V0 সাইন ওমেগা টি। তো এইখানে দেখা যাবে এখানে যেটা ধারকীয় প্রতিঘাত হবে, ধারকীয় প্রতিঘাত, ধারকীয় প্রতিঘাত।
তো সেইটাকে যদি আমরা এক্সি দিয়ে রিপ্রেজেন্ট করি তো সেটা দেখা যাবে 1/ωc হবে। কী হবে? 1/ωc। এবং দেখা যাবে এখানে যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে রিলেশন, তো এইটা যদি মনে করো এই বরাবর যদি কারেন্ট হয় তাহলে ভোল্টেজ হচ্ছে যে এই বরাবর থাকবে, মানে 90 ডিগ্রি দশায় পিছিয়ে থাকবে। ওকে, তার মানে কারেন্ট কি এগিয়ে থাকবে, তাহলে ভি সমান যদি V0 সাইন ওমেগা টি হয় তাহলে কারেন্ট কিন্তু হবে I সমান I0 সাইন ওমেগা টি প্লাস π/2। ওকে, এবং দেখো এইটা I0 মানে কত বলো, আই সমান কত হবে বলো, ভি দেওয়া আছে, তাহলে আই সমান কত হবে V/R, অ্যাকচুয়ালি V/R, তাহলে I0 অ্যাকচুয়ালি কী হবে না V0/R কত এখানে 1/ωc, এইটা অ্যাকচুয়ালি হবে সাইন ওমেগা টি প্লাস π/2। মানে সবসময় এই যে ধারকীয় প্রতিঘাত বা আবেশিকীয় প্রতিঘাত বলছি না, এটাকে আর এর সঙ্গে তুলনা করবে। ওকে, রেজিস্ট্যান্সের মধ্যে, তাহলে আই দেখো এখানে V0/রেজিস্ট্যান্স হওয়া উচিত 1/ωc। ক্লিয়ার? এবং এখানে π/2টা কেন হচ্ছে, যেহেতু π/2 দশায় এগিয়ে আছে কারেন্ট, ভোল্টেজ পিছিয়ে আছে। এটা যদি সাইন ওমেগা টি লিখি তাহলে এটাকে সাইন ওমেগা টি মাইনাস π/2 লিখতে হবে, এটা যদি সাইন ওমেগা টি লিখি এটা সাইন ওমেগা টু প্লাস π/2 লিখতে হবে। বুঝে গেল? তাহলে পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে যদি আমি এক্সি ভার্সেস ওমেগা গ্রাফ অঙ্কন করি তাহলে কি হবে, এটা এরকম হবে, সরি এক্সি ভার্সেস ওমেগা যদি গ্রাফ অঙ্কন করি এরকম হবে, কারণ প্রপোর্শনাল টু 1/c আছে। ওকে, তো এইগুলো একটু খেয়াল করতে হবে। তাহলে দেখো নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি না কম্বিনেশন অফ সার্কিট। মনে করো আমি একটা আরসি সার্কিটের কথা বলছি, ওকে, বা আরএল সার্কিটের কথা বলছি, সেক্ষেত্রে কি হবে, বা তিনটে একসঙ্গে জুড়ে বলছে আরএলসি, অবশ্যই সিরিজ সার্কিট, তো সেক্ষেত্রে কি হবে। তো প্রথমে দেখো আমি আরএল সার্কিটে বলি, তখন তখন রেজিস্ট্যান্স টার্মটাকে ইম্পিডেন্স বলা হবে। ওকে, দেখো আরএল সার্কিটের ক্ষেত্রে কি মনে রাখতে হবে, বিশেষ করে ইম্পিডেন্স টার্মগুলো একটু তোমরা মনে রাখবে। যেমন ধরো আমি একটা আরএল সার্কিটে মানে কি একটা রেজিস্ট্যান্স থাকবে আর তার সঙ্গে কি থাকবে, একটা ইন্ডাক্টর থাকবে, একটা ইন্ডাক্টর থাকবে, ভালো করে বোঝো। তাহলে এখানে যদি আমাদের একটা সোর্স থাকে এরকম ধরো V=V0 সাইন ওমেগা টি, ওকে, তাহলে এইটা দুটো পার্ট রয়েছে ভোল্টেজের, একটা রেজিস্ট্যান্সের এক ক্রসে, একটা কি হবে ইন্ডাক্টরের এক ক্রসে। তাহলে রেজিস্ট্যান্সের এক ক্রসে যে রেজিস্ট্যান্স আর, এর এক ক্রসে রেজিস্ট্যান্স কত হবে, রেজিস্ট্যান্সের যে টার্মটা সেটা এক্সেল আমরা আগেই বলেছি। তাহলে এর যে টোটাল ইম্পিডেন্সটা হবে না, এই সার্কিটের যেটা টোটাল ইম্পিডেন্স হবে, টোটাল ইম্পিডেন্স 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 মানে মোট রোধের যে সমতুল্য রাশিটা সেটা টোটাল ইম্পিডেন্স বলবো, এটাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। ওকে, তাহলে সেই জেডের যে মানটা হবে মড জেড, সেটা সবসময় মনে রাখবে হয়ে যাবে √/r² প্লাস XL²। আর এক্সেল মানে হচ্ছে ওমেগা এল, তাহলে এটা হয়ে যাবে √/r, এগুলো বের করার পদ্ধতি আমি যাচ্ছি না, ω² L²। আচ্ছা, এখানে যদি ফেজর ডায়াগ্রামটা অঙ্কন করি, দেখো ভালো করে বুঝো। এখানে দেখো আমরা যদি বলি যে এই বরাবর রয়েছে মনে করো কারেন্ট, তাহলে VR যেটা এই বরাবর থাকে, কিন্তু দেখো VL কি হবে 90 ডিগ্রি এইরকম অ্যাঙ্গেলে থাকে VL। ওকে, তাহলে যে রেজাল্টেন্ট যে ভোল্টেজটা হবে সেটা যদি আমি এই বরাবর বলি V, তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটাকে আমরা দশা পার্থক্য বলবো কারেন্টের সঙ্গে ফাইনাল ভোল্টেজের, দেখো ফাই। ওকে, তাহলে এই ফাই কত হবে, দেখো এখান থেকে ট্যান ফাই আমরা নির্ণয় করতে পারি যদি, তাহলে এটা হচ্ছে যে VL, এটা হচ্ছে যে VR, ভেবে দেখো, তাহলে ট্যান ফাই এখান থেকে নির্ণয় করবো, দশা পার্থক্য নির্ণয় করতে পারবো। ট্যান ফাই মানে কি হবে দেখো VL/VR, VL/VR। তো VL মানে বলতে পারে I × XL, আর VR মানে বলতে পারে I × XC, I × R। VL মানে I × XL, VR মানে I × R, I কেটে গেলে কত হবে XL/R। XL মানে কত ওমেগা এল, তাহলে হয়ে গেল ω/L/R। তাহলে এখান থেকে দেখো আমরা ট্যান ফাই পেয়ে গেলাম, তার মানে এখান থেকে আমরা ফাই পেতে পারি। তাহলে দেখো ভি সমান যদি V0 সাইন ওমেগা টি হয় তাহলে আই তো ফাই দশায় পিছিয়ে আছে, তাহলে আই কত হবে, আই সমান হয়ে যাবে I0 সাইন ওমেগা টি মাইনাস ফাই, ওমেগা টি মাইনাস ফাই, কারণ দেখো আই ফাই দশায় পিছিয়ে আছে, সেই ফাইটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারি ট্যান ইনভার্স ω/L/R। বুঝে গেল? তাহলে এটা কোন সার্কিট, যদি আর এল একসঙ্গে থাকে। সিমিলারলি দেখো যদি মনে করো আরসি সার্কিট হয়, আর এবং সি একসঙ্গে থাকে, তাহলে কি হবে, নাম্বার 2তে আমরা বলতে চাইবো আরসি সার্কিট। আরসি সার্কিটের ক্ষেত্রে কি হয়, একটা মনে করো রেজিস্ট্যান্স আর একটা ক্যাপাসিটার রয়েছে আর এবং সি, এখানে একটা আমরা ভোল্টেজ সোর্স মনে করে দিয়ে দিলাম V=V0 সাইন ওমেগা টি, এর অ্যাক্রসে যে ভোল্টেজ ডিফারেন্স সেটা হয়তো লিখলাম VR, এর অ্যাক্রসে যে ভোল্টেজ ডিফারেন্স সেটা হয়তো লিখলাম VC। ওকে, তাহলে দেখো এইখানে যে টোটাল ইম্পিডেন্স মড জেড হবে সেটা কত হবে √/R² প্লাস সি এর জন্য কত হবে XC²।
এক্সি মানে 1/ω c, তাহলে এটা তখন হয়ে যাবে কিন্তু আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার সি স্কোয়ার। দেখো এখানে যদি আমরা ফেজর ডায়াগ্রামটা আঁকি তাহলে এই বরাবর কি ছিল বলো, এই বরাবর ভোল্টেজ ছিল ভিআর এবং এই বরাবর আর কিছু থাকেনি, এই বরাবর ছিল ভিআর, ভিসি ছিল এই বরাবর, ভেবে দেখো ভিসি ছিল এই বরাবর, তাহলে এদের রেজাল্টেন্টটা এই বরাবর আসবে ভি, তাহলে এইটা হয়ে যাবে এদের ফেজ ডিফারেন্স, কারণ কারেন্টও এই বরাবর ছিল, তাহলে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে যে ফেজ ডিফারেন্স সেটা ফাই হবে। তাহলে সেই ফাইটা আমরা কী করে নির্ণয় করবো, এখান থেকে নির্ণয় করতে পারি। এটি যদি আমরা ভিসি বলি আর যদি ভিআর বলি তাহলে দেখো ট্যান ফাই সমান হয়ে যাবে, ট্যান ফাই সমান কত হবে, ভিসি আপন ভিআর, তাহলে ভিসি মানে কত আই ইন্টু এক্সি, ভিআর মানে কত আই ইন্টু আর, আই কেটে গেল মানে এক্সি আপন আর, তাহলে দেখো এক্সি মানে 1/ω c, তাহলে 1/ω c আর হয়ে যাবে ট্যান ফাই ইকুয়াল টু, এখান থেকে আমরা ফাই নির্ণয় করতে পারবো। ওকে, তাহলে দেখো এখানে কি আছে, কারেন্ট ভোল্টেজের থেকে এগিয়ে আছে, তাহলে ভি সমান যদি ভি0 সাইন ওমেগা টি হয় তাহলে আই সমান কত হবে I0 সাইন ওমেগা টি প্লাস ফাই। এবার I0 যদি আমরা বলতে তাহলে V0/mod z হবে, যদি I0 এর মান জানতে চাই V0/mod z, তো mod z তো জানাই আছে, আগেরটা ক্ষেত্রে তাই হতো। যদি আমরা এখানে I0 এর ভ্যালু বের করতে চাই তাহলে I0 ইকুয়াল টু V0/mod z, মানে mod z মানে কি এই ভ্যালুটা, মানে যদি আমরা কমপ্লিট লিখতে চাই এটা তাহলে V0 লিখতে হবে আমাকে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার ইন্টু সাইন ওমেগা টি মাইনাস ফাই। ওকে, আর সেটা নেক্সটটার ক্ষেত্রেও তাই, এখানে এটা যদি বলি আর 1/ω স্কোয়ার সি স্কোয়ার, সরি 1/ω c ছিল, তাহলে সেক্ষেত্রে যদি আমরা লিখতে চাই দেখো I0 কে V0 আপন mod z লিখতে হবে, mod z মানে এই টার্মটা লিখতে হবে। ওকে ক্লিয়ার, তাহলে এটা হয়ে গেল কি আমাদের আরসি সার্কিট। আর এলসি সার্কিট নেই, এলসি সার্কিট হচ্ছে এলসি অসিলেশন হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেটা পড়বো এলসি আর সিরিজ সার্কিট, তিনটে যদি একসঙ্গে থাকে এলসি আর সিরিজ সার্কিট, এলসি আর সিরিজ সার্কিট এইটা খুব ইম্পর্টেন্ট, এখানে তিনটে একসঙ্গে থাকবে। দেখো এইটা মনে করো সাপোজ আমি বলছি এল, তারপরে থাকবে সি, তারপরে থাকবে রেজিস্ট্যান্স আর, এটা মনে করো একটা ভোল্টেজ এখানে দেওয়া হয়েছে ভি ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি। ওকে, তাহলে দেখো এইটা এর এক ক্রসে যদি মনে করো ভোল্টেজটা ভিএল হয়, এর এক ক্রসে হবে ভিসি, এর এক ক্রসে হবে ভিআর। দেখুন ভেরি সিম্পল, যদি আমি ফেজর ডায়াগ্রামটা আগে এঁকে নিই, দেখো ভেবে দেখো এই বরাবর যদি আমি ভিআর বলি বা আই বলি তাহলে ভিএল তো আমরা জানি এই বরাবর থাকে আর ভিসি থাকে এই বরাবর, তাহলে এই দুটো যদি একসঙ্গে আমি লিখি এইভাবে আমি দেখাতে পারি, এই বরাবর মনে করো আমি ভিআর লিখলাম আর এই বরাবর মনে করো আমি ভিএল মাইনাস ভিসি, ভিসিটা নেগেটিভ দিকে আছে তাহলে ভিএল মাইনাস ভিসি লিখতে পারি, ভিএল মাইনাস ভিসি, তাহলে এদের যে রেজাল্টেন্ট ভোল্টেজটা সেটা আমি বলতে পারি এই বরাবর যাবে ভি, এবং এইটা হবে সেক্ষেত্রে ফাই ডিফারেন্স ফাই। ওকে ক্লিয়ার, তাহলে দেখো তার আগে আমি বলি এখানে মড জেড কত হবে, তো এখানে যে মড জেড যেটা হবে সেটা বুঝতে পারছো ভিএল মাইনাস ভিসি আছে এইদিকে, দেখো তাহলে এক্সএল মাইনাস এক্সি আর এটা হচ্ছে আর, এটি এভাবে মনে রাখবো রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। ওকে, তাহলে যদি আমরা একটু সাজিয়ে লিখি রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ω c তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে ট্যান ফাই হয়ে যাবে, দেখো সিম্পল যদি আমরা বলি ট্যান ফাই সবসময় এইটা ডিভাইড বাই এইটা হচ্ছে, যদি একটু লক্ষ্য করে দেখো তাহলে দেখো ট্যান ফাই কী হচ্ছে, দেখো দিস ডিভাইড বাই দিস 1/ω c আর ট্যান ফাই দেখো দিস ডিভাইড বাই দিস এক্সএল বাই আর, আলটিমেটলি ফাইনালি। ওকে, ডেরিভেশন করলে আলাদা ব্যাপার, আদারওয়াইজ এইভাবে মনে রাখতে পারো, তাহলে ট্যান ফাই কি হবে ওমেগা এল মাইনাস 1/ω c আপন আর। যদি তোমাদের ডেরিভেশন করার প্রয়োজন হয়, ডেরিভেশন দেখার প্রয়োজন হয়, সেখানে প্লেলিস্টে চলে যেতে পারো, সেই প্লেলিস্টে কিন্তু দেওয়া আছে। ওকে, তো এইটা হয়ে গেল দেখো ট্যান ফাই। ওকে, নেক্সট, তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই হিসেবে ভোল্টেজটা এগিয়ে আছে কারেন্টের থেকে, তাহলে কারেন্ট কত হবে, দেখো এটা এগিয়ে থাকবে না পিছিয়ে থাকবে সেটা এই দুটো মানের উপর ডিপেন্ড করবে, কারণ ভিএল মাইনাস ভিসিও হতে পারে, ভিসি মাইনাস ভিএলও হতে পারে। তাহলে আপাতত আমরা যে ডায়াগ্রামটা ধরেছি সেই অনুযায়ী যদি আমরা আইকে লিখতে চাই তাহলে আই সমান হয়ে যাবে কি I0 সাইন ওমেগা টি মাইনাস ফাই, সাইন ওমেগা টি মাইনাস ফাই, আর I0 মানে V0 আপন মড জেড, তাহলে মড জেড মানে দিস রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ω c হোল স্কোয়ার ইন্টু সাইন ওমেগা টি মাইনাস ফাই। ওকে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং দেখো এইখানে একটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আমরা ড্র করবো, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল কী করে ড্র করবো, এই মড জেড থেকে। দেখো মড জেড ইকুয়াল টু আসলে কি, বা এখানে যদি আমরা ট্যান ফাই লিখি কী হবে,
tan phi তো লিখেছি ওমেগা এল মাইনাস ওমেগা সি আপন আর। তাহলে দেখো এখানে যদি আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ড্র করি তাহলে কি হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা কি দেখো, মনে করো সাপোজ আমরা যদি এখানে যেটা লিখেছিলাম tan phi, তো tan phi এর যে এক্সপ্রেশনটা ছিল ভেবে দেখো, দ্যাট ইজ ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি আপন আর। এটা লম্ব বাই ভূমি ভাবতে পারি। তাহলে যদি সেই অনুযায়ী আমি এখানে একটা ট্রায়াঙ্গেল বানাই, ইফ দিস অ্যাঙ্গেল ইজ ফাই, তাহলে দেখো এটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে দিস উইল বি ওমেগা এল মাইনাস ওমেগা সি অ্যান্ড ভূমিটা হবে আর। তাহলে এটা যেটা হবে স্কোয়ার রুট অফ দেখো ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অতিভুজ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর এইটা আসলে কি ছিল, মড জেড, যদি একটু লক্ষ্য করে দেখো এটা ছিল মড জেড। ওকে, তার মানে দেখো এই ট্রায়াঙ্গেলের যে অতিভুজটা মড জেডকে প্রকাশ করছে। তাহলে এখান থেকে আমরা কস ফাই নির্ণয় করতে পারবো, কস ফাই হয়ে যাবে দেখো মড জেড আপন আর। কস ফাইটা আমি এই জন্য নির্ণয় করলাম, এটা খুব একটা ইম্পর্টেন্ট টার্ম, এটাকে পাওয়ার ফ্যাক্টর বলা হয়। এটাকে পাওয়ার ফ্যাক্টর বলা হয় কেন না, যখন আমরা অ্যাভারেজ পাওয়ার নির্ণয় করব না, আমরা যদি এসি সার্কিটের কোনো অ্যাভারেজ পাওয়ার নির্ণয় করি, এসি সার্কিটে যদি আমরা অ্যাভারেজ পাওয়ার নির্ণয় করি, ভালো করে ভেবে দেখো অ্যাভারেজ পাওয়ার, সেই অ্যাভারেজ পাওয়ারের যে এক্সপ্রেশনটা হবে মানে পি অ্যাভারেজ যেটা হবে সেটা হয়ে যায় আই আর এম এস ইন্টু ভি আর এম এস, আই আর এম এস ইন্টু ভি আর এম এস ইন্টু কস ফাই, যেখানে এই কস ফাইটাকে পাওয়ার ফ্যাক্টর বলে। এবং ভেবে দেখো এমনও হতে পারে যে ফাইজগুলো সাপোজ 90 ডিগ্রি হয়ে গেল, দেখো ফাইজগুলো যদি 90 ডিগ্রি হয়ে যাবে ভেবে দেখো, তাহলে অ্যাভারেজ পাওয়ারটা জিরো হয়ে যাবে, যদিও কারেন্ট কিন্তু জিরো নয়। ওকে, তো এই ধরনের কারেন্টটাকে, এই অবস্থায় যে কারেন্ট তাকে কি বলা হয়, ওয়াটলেস কারেন্ট। ওয়াটলেস কারেন্ট মানে কোনো রকম পাওয়ার দেখো ডিসিপেটেড হচ্ছে না, অথচ কারেন্ট পাওয়া যাচ্ছে, তাহলে ওয়াটারলেস কারেন্ট বলা হয় সেই কারেন্টকে। সেটা কখন হবে না, যদি ফাইটা 90 ডিগ্রি হয়, অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ পাওয়ার জিরো হয়। যেমন আমরা একটু আগে দেখলাম যে আরসি সার্কিট বা এলসি সার্কিটের ক্ষেত্রে সেটা কিন্তু হবে, কিন্তু আরএলসি সার্কিটের ক্ষেত্রে সেটা হবে না, কারণ আরএলসি সার্কিটের ক্ষেত্রে ফাইটা কিন্তু 90 ডিগ্রি নয়। ক্লিয়ার? তাহলে এই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এবার দেখো এই অ্যাভারেজ পাওয়ারটাকে যদি আমরা একটু কন্টিনিউ করি, এখানে আবার একটা বিষয় পাবো, এই যে অ্যাভারেজ পাওয়ারটা বলছি পি অ্যাভারেজ ইকুয়াল টু আই আর এম এস ভি আর এম এস, এটা যদি লিখি আই আর এম এস মানে কত I0/√2, ভি আর এম এস মানে কত V0/√2 ইন্টু কস ফাই। দেখো এটা যদি আমরা একটু লিখি এইভাবে, তাহলে I0/2 ইন্টু V0/2 ইন্টু কস ফাই মানে কি R/মড জেড, মড জেড বাই যাচ্ছিল না, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ ছিল না, কি লিখলাম উল্টো লিখে দিলাম নাকি, কস ফাই ভূমি বাই অতিভুজ, R/মড জেড হবে, সরি R/মড জেড হবে, R/মড জেড। ওকে, তাহলে কস ফাই যদি আমাদের R/মড জেড হয়, তাহলে এখানে লিখতে পারি ইন্টু R/মড জেড। এবারে ভেবে দেখো I0 মানে কত, V0/মড জেড, তাহলে দেখো V0/2 ইন্টু V0/মড জেড ইন্টু লিখতে পারি R/মড জেড, তাহলে কত হবে V0² R বাই মড জেড হোল স্কোয়ার। আচ্ছা, মড জেডের হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে V0² R বাই মড জেডের হোল স্কোয়ার কত ছিল বলো, R² প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি এর হোল স্কোয়ার। সো দিস ইজ দ্য ম্যাক্স পি অ্যাভারেজ। তো যদি পি অ্যাভারেজ ভার্সেস ওমেগা এখানে একটা গ্রাফ অঙ্কন করি আমরা এইভাবে, if there is a graph between p average and omega, then the graph will be something like this, এবং এই গ্রাফটা এর যে ম্যাক্সিমাম সেটা হচ্ছে p average max, এবং এই p average ম্যাক্সিমামের যে করেসপন্ডিং ওমেগা সেইটাকে বলা হয় ওমেগা 0 বা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। এবং দেখো p average ম্যাক্সিমাম কখন হবে না, যখন ওমেগা l মাইনাস 1/ওমেগা সি 0 হবে। তাহলে ভেবে দেখো ওমেগা l ইকুয়াল টু 1/ওমেগা সি হবে, তাহলে সেক্ষেত্রে ওমেগা নট যদি এটাকে বলি, তাহলে ওমেগা নট স্কোয়ার ইকুয়াল টু দেখো 1/LC, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওমেগা নট ইকুয়াল টু 1/√LC। তাহলে এটা হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এটা কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বা রেজোন্যান্স কম্পাঙ্ক, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, বোঝা গেল বিষয়টা। এবং এই যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির কথা বলছি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। লিনিয়ার ফ্রিকোয়েন্সি যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, তাহলে আমি 2πn সমান আমরা কি জানি ওমেগা, তাহলে 2πn সমান ওমেগা 0 ইকুয়াল টু 1/√LC। তাহলে এখান থেকে যদি n নির্ণয় করতে বলে আমরা বলবো 1/2π√LC, 1/2π ইন্টু √LC, n equal to 1/2π into √LC, এটাও কিন্তু বলতে পারি। ক্লিয়ার? সো ইন দ্যাট কেস দিস উইল বি দ্য কারেক্ট আনসার। তাহলে দেখো এবার দেখো এই পি এভারেজ ম্যাক্সিমামের যদি অর্ধেক মান বলি, এইখানে মনে করো আমার একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে পি এভারেজ ম্যাক্সিমাম বাই 2, তাহলে কি হবে, তার সঙ্গে দেখো করসপন্ডিং দুটো ওমেগা পাচ্ছি আমরা, এই একটা ওমেগা পাচ্ছি, একটা ওমেগা পাচ্ছি। ইফ দিস ইজ ওমেগা 1 অ্যান্ড দিস ইজ ওমেগা 2, তাহলে এদের মধ্যে যে ডিফারেন্সটা মানে ওমেগা 2 মাইনাস ওমেগা 1, এটাকে ব্যান্ড গ্যাপ বলা হয়।
এর যদি আমরা ডেল্টা ওমেগা দিয়ে প্রকাশ করি এবং প্রমাণ করলে দেখা যাবে এটা R/L হবে। তো এটা কি ব্যান্ড গ্যাপ, খেয়াল রাখবে, এটা ব্যান্ড গ্যাপ, সরি ব্যান্ড উইথ, ব্যান্ড গ্যাপ নয় ব্যান্ড উইথ, এই পটিবেদ, ব্যান্ড উইথ বা পটিবেদ বলা হয় এটাকে, পটিবেদ, পটিবেদ বলা হয়। ক্লিয়ার? সো দ্যাট ইজ ইকুয়াল টু R/L। এবং রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির পটিবেদের যে অনুপাত তাকে বলা হয় কিউ ফ্যাক্টর। যদি আমাকে কিউ ফ্যাক্টর জিজ্ঞেস করে যে হোয়াট ইজ কিউ ফ্যাক্টর, সো দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট টার্ম। তো কিউ ফ্যাক্টর মনে রাখবে, কিউ ইকুয়াল টু আমরা বলবো ওমেগা 0 আপন ডেল্টা ওমেগা, ডেল্টা ওমেগা। এই মানগুলো যদি বসাই দেখো, ওমেগা 0 এর মান কত আমরা এখনই বললাম, ওমেগা 0টা যদি ওমেগা লিখি ডিভাইড বাই এটা কত হবে R/L, তার মানে এটা হয়ে যাবে দেখো ওমেগা 0 L/R। এবার যদি আমরা মনে করি ওমেগা 0 এর মানটা বসিয়ে দিই, ওমেগা 0 হচ্ছে 1/√LC ইন্টু L/R, এটা যদি পুরো রুটের মধ্যে নিয়ে আসি তাহলে কত হবে L² LCR আসছে না? তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি একটা L যদি কেটে যায়, L² R², সরি ভিতরে যখন L² R², তাহলে 1/R ইন্টু √L/C। সো দিস উইল বি কিউ ফ্যাক্টর। তো কিউ ফ্যাক্টরকে RLC আকারেও লেখা যায় অথবা সিম্পল এইভাবে থাকতে পারে। এগুলো কিন্তু ডাইরেক্ট এমসিকিউতে অ্যাজ এ অপশন কোশ্চেন আসতে পারে। ক্লিয়ার? তো অল্টারনেটিং কারেন্ট থেকে যে থিওরি পোর্শনটা ছিল, যে ফর্মুলাগুলো ছিল, সেগুলো আমি মোটামুটি অলমোস্ট সবই বলে দিলাম। ওকে, আচ্ছা এখানে ট্রান্সফরমারের যে বিষয়টা সেটা একটু মনে রাখবে। ট্রান্সফরমারের কি হয়, ট্রান্সফরমারে দেখবে একটা কি থাকে, একটা থাকে গৌণ কুণ্ডলী আর একটা থাকে মুখ্য কুণ্ডলী। আমি জাস্ট সিম্পলি বলছি, খুব ডায়াগ্রামটা জটিল করে না এঁকে। স্বাভাবিক এটা ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারের এটা হচ্ছে প্রাইমারি কুণ্ডলী, ওকে, আর এটা হচ্ছে সেকেন্ডারি কুণ্ডলী। তাহলে এইখানে যদি আমরা মনে করি একটা ইনপুট দিয়ে দিই, সেকেন্ডারি কুণ্ডলীতে সাধারণত আমরা কী করি, সেকেন্ডারি কুণ্ডলীতে আমরা আউটপুট নিই, তাহলে এখানে আউটপুট এটাকে VS আমরা বললাম, আর এখানে যেটা দিচ্ছি প্রাইমারি কুণ্ডলীতে VP। সে প্রাইমারি কুণ্ডলীর পাক সংখ্যা মনে করো NP, সেকেন্ডারি কুণ্ডলীর পাক সংখ্যা মনে করো NS। ওকে, প্রাইমারি কুণ্ডলীতে কারেন্ট মনে করো IP, সেকেন্ডারি কুণ্ডলীতে কারেন্ট মনে করো IS। তাহলে এদের মধ্যে একটা রিলেশন পাওয়া যায়। কি রিলেশন পাওয়া যায় না, দেখা যায় এই যে পাক সংখ্যাটার সঙ্গে যে ভোল্টেজের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে, তাই তো? বা আমরা এইভাবে বলতে পারি যে এখানে যে প্রতি পার ইউনিট টার্নসের যে ফ্লাক্সটা হবে সেটা φP/NP, সেটা কিন্তু ওই দিকের যে ফ্লাক্সটা হবে সেটা সেম φS/NS। এইভাবে মনে রাখলে ভুলবে না। তাহলে দেখো φP কে যদি আমরা ডেরিভেটিভ করি, dφ/dt করি, তাহলে কি পাবো, VP পাবো। তাহলে VP/NP হয়ে যাবে কিন্তু VS/NS। তো এইখান থেকে তোমরা ডাইরেক্ট মনে রাখতে পারবে, দেখো তাহলে VP/VS ইকুয়াল টু কি হচ্ছে NP/NS, NP/NS মানে সমানুপাতিক। ওকে, VP/NP ইকুয়াল টু VS/NS, হ্যাঁ না? তাহলে VP/VS ইকুয়াল টু NP/NS। তার মানে দেখো ভোল্টেজ যেটা সেটা কিন্তু পাক সংখ্যার সঙ্গে সমানুপাতিক। তাহলে দেখো আমরা যদি বলি VS/NS, VS/VP, VS বা আউটপুট, তাহলে VS/VP ইকুয়াল টু হয়ে যাবে দেখো NS/NP। এইখান থেকে একটা বিষয় খেয়াল রাখবে, যদি মনে করো পাক সংখ্যাটা বেশি হবে, দেখো যদি NS greater than NP হয় তাহলে সেক্ষেত্রে দেখো আউটপুট ভোল্টেজ মানে VS greater than VP হবে। তো এইটাকে বলা হয় স্টেপ আপ ট্রান্সফরমার। এটাকে কি বলা হয়, স্টেপ আপ ট্রান্সফরমার। কিন্তু যদি উল্টোটা হয় মনে করো, মানে NS লেস দেন NP যদি হয়, সেক্ষেত্রে কি হবে, VS লেস দেন VP হবে। আর এইটাকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। কি বলা হয়, স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। ক্লিয়ার? আবার দেখো এখানে যদি আমরা কারেন্টের সঙ্গে রিলেশনটা লিখি উল্টো হয়, মানে এইটা ইকুয়াল টু, কারণ I ইন্টু V ইকুয়াল টু কনস্ট্যান্ট, যদি কোনো পাওয়ার লস না হয়। ওকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, I যেটা হবে প্রপোর্শনাল টু 1/V। তাহলে এখানে আমরা বলতে যেটা VP/VS ছিল সেটা হয়ে যাবে IS/IP। তো এই যে রিলেশনটা, এই রিলেশনটা থেকে অনেক সময় কোয়েশ্চেন অঙ্ক আসে। তো এই কতগুলো বিষয় যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা কয়েকটা কোয়েশ্চেন করবো এখান থেকে, যেটার জন্য আমরা তখন অপেক্ষা করছিলাম। ওকে, তাহলে দেখো প্রথম যে কোয়েশ্চেনটা আমি দিয়েছি, ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমি দিয়েছি, দেখো কি কোয়েশ্চেন আছে, একটি প্রত্যাবর্তী প্রবাহ মানে পরিবর্তী প্রবাহ I সমান I1 sin ওমেগা টি প্লাস I2 cos ওমেগা টি সমীকরণ দ্বারা নির্ধারিত এটি মূল বর্গবেগের মান কত, মানে RMS ভ্যালু। তাহলে দেখো I ইকুয়াল টু আমরা জানি যে I0 sin ওমেগা টি, যদি এইরকম আকারে কোনো বিষয় থাকে বা sin ওমেগা টি প্লাস ফাই এই আকারে যদি কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা তো IRMSটা জানি যে I0/√2 হয়, কিন্তু এইখানে তো এই আকারে নেই। তাহলে এই আকারে নিয়ে আসতে হবে। কী করে নিয়ে আসা যেতে পারে, দেখো I ইকুয়াল টু কত আছে, I1 sin ওমেগা টি প্লাস কি আছে I2 cos ওমেগা টি।
তা দেখো যদি আমি আই ওয়ানকে যদি আমি আর কস ফাই বলি সিম্পল, বা I0 কস ফাই বলি, I1কে আমি বলছি I0 কস ফাই, তাহলে I0 কস ফাই সাইন ওমেগা টি, প্লাস I2কে আমি বলছি I0 সাইন ফাই, তাহলে I0 সাইন ফাই ইন্টু কস ওমেগা টি। আমি এটা ধরে নিলাম, আমি I1কে ধরলাম I0 কস ফাই, I2কে ধরলাম I0 সাইন ফাই, তাহলে এটা আসলে সাইনে কস বি প্লাস কসে সাইন বি হলো, তাহলে I0 সাইন ওমেগা টি প্লাস ফাই হলো। তাহলে এখানে I0টা আমরা কি করে পাবো, না আমরা যেগুলো ধরেছি দেখো, I1 সমান কত ধরেছি দেখো, I1 সমান ধরেছি I1 I0 সমান মানে I0 সাইন ফাই, সরি I0 কস ফাই সমান ধরেছি আমরা কি I1, ওকে। আর I0 সাইন ফাই সমান কি ধরেছি দেখো, I0 সাইন ফাই সমান ধরেছি হচ্ছে যে I2। তাহলে দেখো দুটো যদি স্কোয়ার করে যোগ করি, মানে I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার কী হবে, ইকুয়াল টু হয়ে যাবে দেখো I0 স্কোয়ার। তাহলে আলটিমেটলি I0 কী হবে, রুট ওভার অফ I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার। তাহলে আমরা IRMS এর মান কি জানি বলো, IRMS আমরা জানি I0/√2, তাহলে I0 যদি যেটা হয় তাহলে এটা √2 দিয়ে ভাগ করবো, তাহলে রুট ওভার হয়ে যাবে দেখো I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার আপন 2, ওকে। তার মানে এইটা আনসার হবে সি। এবার দেখো এইটা অনুযায়ী আমরা এই কোয়েশ্চেনটা করতে পারবো সিম্পল, রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার আপন 2, তাহলে রুট ওভার অফ 3 স্কোয়ার আপন 4 স্কোয়ার মানে 5, তাহলে 5/√2 হবে, অপশন ডি কারেক্ট। এই ফর্মুলাটা যদি আমরা জানি একবার তাহলে এখান থেকে করতে পারি, অথবা এইটাকে আমরা বেসিক থেকে করতে পারি, 3 = I0 cos ফাই, 4 = I0 sin ফাই, এইভাবে ধরে কিন্তু আমরা চাইলে করতে পারি। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি এলআর বর্তনীর ক্ষমতা গুণক 1/√3 বলছে, এসি উৎসের কম্পাঙ্ক দ্বিগুণ করলে ক্ষমতা গুণক কত হবে। তাহলে দেখো ক্ষমতা গুণকের যে ফর্মুলাটা ছিল, ক্ষমতা গুণক কী ছিল, cos ফাই ছিল দেখো R/mod z, মনে পড়ছে আমি একটু আগে লিখেছিলাম। এখানে মড জেডটা দেখো এলআর বর্তনীর ক্ষেত্রে মড জেড কত হয়, R/√2 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার হয়, এইটা হয় cos ফাই। তাহলে দেখো এখানে বলছে এসি উৎসের কম্পাঙ্ক দ্বিগুণ করা মানে কি, ওমেগাটাকে দ্বিগুণ করা হবে, তাহলে ক্ষমতা গুণক কত হবে, কম্পাঙ্ক যদি দ্বিগুণ করা হয় ক্ষমতা গুণক কত হবে, এইটা সমান 1/√3 গিভেন আছে। এলআর বর্তনীর ক্ষমতা গুণক দিস ইকুয়াল টু 1/√3, এসি উৎসের কম্পাঙ্ক যদি দ্বিগুণ করা হয় তাহলে ক্ষমতা গুণক কি হবে, ওকে। তাহলে এখান থেকে ফ্রিকোয়েন্সিটা আমরা বের করতে পারবো কি, তাহলে দেখো যদি আমরা এটা ভাবে লিখি, R স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 1/3, যদি cos ফাইটা 1/3 বসাই, তাহলে আলটিমেটলি দেখো যদি কোনাকুনি গুণ করি তাহলে 3R স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তার মানে 3R স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে কত হবে 2R স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এল স্কোয়ার, তার মানে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 2R স্কোয়ার আপন এল স্কোয়ার, তার মানে ওমেগা সমান √2R/L। তার সঙ্গে ক্ষমতা গুণকের কি সম্পর্ক, ক্ষমতা গুণক তো cos ফাই, এলআর বর্তনীর ক্ষমতা গুণক 1/√3, এসি উৎসের কম্পাঙ্ক দ্বিগুণ করলে ক্ষমতা গুণক কত হবে, কম্পাঙ্ক দ্বিগুণ করা মানে ওইখানে এইটা বের করার দরকার নেই, এইটা বের করে কিছু লাভ নেই, ডাইরেক্ট ওইখানে বসাতে হবে। কম্পাঙ্ক যদি দ্বিগুণ করা হয় তার মানে আমি যদি এইখানে 2 ওমেগা বসাই তাহলে সেক্ষেত্রে cos ফাইটা কি আসবে দেখো, এইটা ইকুয়াল টু 1/√3 গিভেন আছে তো, তাহলে সেকেন্ড আমরা যদি cos ফাই ড্যাশ বলি তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো আর ডিভাইড বাই কম্পাঙ্কটাকে যদি দ্বিগুণ করে 2 ওমেগার হোল স্কোয়ার লিখবো, তাহলে রুট ওভার অফ যদি আমরা 2 ওমেগার হোল স্কোয়ার ইন্টু এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার লিখি তাহলে এটা কত হবে, তাহলে তো এটা বের করা মুশকিল, এলআর বর্তনী বলা আছে, তাহলে এটা হয়ে যাবে আর ডিভাইড বাই রুট ওভার অফ 4 ওমেগা স্কোয়ার এল স্কোয়ার, রুট ওভার অফ 4 ওমেগা স্কোয়ার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই নয় কি আর স্কোয়ার, এইটা আসছে। তাহলে এটাকে 1/√3 দিয়ে কি করে প্রকাশ করা যেতে পারে, একটি এলআর বর্তনীর ক্ষমতা গুণক 1/√3, এসি উৎসের কম্পাঙ্ক দ্বিগুণ করলে ক্ষমতা গুণক কত হবে, কম্পাঙ্কের সঙ্গে ক্ষমতা গুণকের সম্পর্ক নির্ণয় করা ডাইরেক্টলি তো মুশকিল,
ফ্রিকোয়েন্সি cos phi ইকুয়াল টু r বাই মড জেড। অন্য তো cos phi অন্যভাবে কীভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে ইন টার্মস অফ কম্পাঙ্ক, তো মুশকিল হচ্ছে। আচ্ছা, একটু আগে যেটা করেছিলাম সেখানে একটা রিলেশন বেরিয়েছিল না, 1/√3 সঙ্গে ইকুয়াল করলে আর এবং ওমেগা এল এর মধ্যে, না এটা কত এসেছিল, 3r² ইকুয়াল টু 3r² ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তার মানে সেক্ষেত্রে হচ্ছে 2r² ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। তাহলে আর ইকুয়াল টু r² ইকুয়াল টু ওমেগা এল বাই 2, তাহলে আর ইকুয়াল টু ওমেগা এল বাই √2, বা r² ইকুয়াল টু যদি আমরা লিখি ওমেগা স্কোয়ার এল স্কোয়ার আপন 2। ওকে, তাহলে সেক্ষেত্রে r² যদি জায়গায় যদি আমরা এটা লিখি ওমেগা স্কোয়ার এল স্কোয়ার আপন 2, তাহলে কত হবে? সো দ্যাট ইজ ইকুয়াল টু আর আপন ওমেগা স্কোয়ার এল স্কোয়ার 2r² লিখে দিলে, তাহলে 2r² যদি লিখি তাহলে 4 দুগুণ 8r² প্লাস √ওভার অফ 8r² প্লাস r² মানে 9r², তার মানে r/3r মানে 1/3 হচ্ছে। এইটা আনসার হবে 1/3, অপশান এ। ঠিক আছে, আচ্ছা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি, ডাইরেক্ট ওমেগার সঙ্গে রিলেশন নির্ণয় করলে হচ্ছে না। আমি ভাবছিলাম যে এখানে যদি ওমেগাটা আমরা বসিয়ে দিই তাহলে ওমেগার সঙ্গে যদি একটা রিলেশন পেয়ে যাই, কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না। তাহলে কি করতে হবে? প্রথমে cos phi ইকুয়াল টু এটা নির্ণয় করবে, cos phi ইকুয়াল এটা গিভেন আছে। তো এইখান থেকে আমি কি করলাম, একটা r স্কোয়ারের সঙ্গে ওমেগা স্কোয়ার এল স্কোয়ার একটা রিলেশন বের করলাম। ওকে, তারপরে cos phi এর সমান এখানে যদি ডাবল বলে দিচ্ছি তাহলে 2 ওমেগা লিখেছি, তাহলে ওমেগা স্কোয়ার এবং আর স্কোয়ার দিয়ে এলো, তাহলে ওমেগা স্কোয়ার এল স্কোয়ারটা ইকুয়াল টু 2r² আমি বসিয়ে দিয়েছি, ওমেগা স্কোয়ার এল স্কোয়ার ইকুয়াল টু 2r² বসিয়ে দিয়েছি। তাহলে এখানে যদি আমরা 2r² বসিয়ে দিই তাহলে 4 দুগুণে 8, 8r² প্লাস r² হচ্ছে, তার মানে √ওভার অফ 9r² হচ্ছে, তার মানে 3r হয়ে যাবে বাইরে, তাহলে আর কেটে গেলে 1/3। ওকে, ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলছি, একটি শ্রেণী সংযোগে আর ইকুয়াল টু আর এল এবং সি দেওয়া আছে, মানে RLC সিরিজ সার্কিট। এই সংকেতকে 225 sin 2000 টি ভোল্ট মানের একটি তড়িৎ উৎসের সঙ্গে যোগ করা হলো। বর্তনীর প্রতিরোধ কত এবং শীর্ষ মান? তাহলে দেখো এখানে দেখো ভি ইকুয়াল টু গিভেন আছে, আমি হিন্টস দিয়ে দিচ্ছি, এটা ক্যালকুলেশনটা করবে। ভি ইকুয়াল টু কত? V0 sin ওমেগা টি আমরা জানি। তাহলে সেই হিসেবে দেখতে গেলে এখান থেকে দেখো V0 ইজ গিভেন 225 ভোল্ট। ওকে, এবার দেখো ওমেগা কত? ওমেগা আমরা পেয়ে যাচ্ছি এখানে 2000 ওমেগা টি, তাহলে ওমেগা হচ্ছে 2000 রেডিয়ান পার সেকেন্ড হবে। ওকে, তাহলে দেখো আমরা যদি প্রথমে প্রতিরোধ, বর্তনীর প্রতিরোধ মানে ইম্পিডেন্স, টোটাল ইম্পিডেন্স মড জেড কী হয় RLC সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমি একটু আগে বললাম r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc তার হোল স্কোয়ার। দেখো আর গিভেন আছে 400 ওহম। ওকে, 400 ওহম। এল গিভেন আছে, এলটাকে বের করবে, তাহলে আর এখানে বসাবে 400 ওহম। ওকে, এল যেটা বসাবে সেটা হচ্ছে 100 ইন্টু 10⁻⁻6 হেনরি, মাইক্রো হেনরি আছে। আর ক্যাপাসিটার সি বসাবে, মানে এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি আলটিমেটলি 10⁻⁴ হেনরি। আর সিটা বসাবে 1 মাইক্রো ফ্যারাড, মানে 10⁻�6 ফ্যারাড। আর ওমেগা তো এখান থেকে 2000 বসিয়ে এই মড জেডটা ক্যালকুলেট করবে, দেখবে কত ওহম আসছে। আর শীর্ষ প্রবাহ কী করে পাবে? V0 যদি জানা থাকে তাহলে I0 সমান কত হবে? V0/mod z, বাস। তাহলে মড জেডটা যদি একবার নির্ণয় করো তাহলে V0/mod z করলে I0 পেয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট। আবার দেখো একটি এলসিআর শ্রেণী বর্তনী বলছে, এল সি এবং আর গিভেন আছে, বর্তনীর অন্যাদি কম্পাঙ্ক এবং কিউ গুণক। তাহলে কিউ গুণক একটু আগে আমি বললাম যে ওমেগা এল বাই আর। কিউ গুণকের সংখ্যা আমরা কি বলেছি? কিউ গুণক একটু আগে বললাম না, ওমেগা 0 এল আপন আর, একটু আগে দেখো বলেছি। আচ্ছা, এখানে আর কি চেয়েছে? অনুনাদি কম্পাঙ্ক যেটা ওমেগা আর এখানে লিখেছে, আমরা ওমেগা 0 লিখেছিলাম, তাহলে ওমেগা 0 ইকুয়াল টু 1/√LC। তাহলে দেখো এল এবং সি ইজ গিভেন, তাহলে √ওভার দেখো হয়ে যাবে 1 হয়ে যাবে √ওভার এল এর মান কত আছে? এল এর মান আছে 2 হেনরি ইন্টু এটা হবে 32 ইন্টু 10⁻⁻6। ওকে, তাহলে 1/√64 মানে 8 চলে আসবে, আর 10⁻⁻6 মানে 10⁻³ আসবে, তার মানে 1000/8 হবে। 1000/8, 1000/8 মানে কত? 125 হবে নিশ্চয়ই, নাকি?
500/4, তারপরে 250/2, 125 হবে, 125 হার্জ। আর কিউ গুণক তাহলে ω0L/R, তাহলে ω0 মানে এইটা পেয়ে গেছো তুমি 125, ইন্টু এল এর মান দেখো পেয়ে যাচ্ছ তুমি 2, আর আর এর মান হচ্ছে যে 10। ওকে, তাহলে এটা হয়ে যাবে 125 ইন্টু 2 করলে 250, 250/10, তার মানে 25। তাহলে কিউ গুণকটা 25 পেয়ে যাবে আর এটা 125 পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট। নেক্সট বলছি একটি বর্তনে ই সমান E0 সাইন ওমের প্রয়োগ করা এত প্রবাহিত হয়, বর্তনে ব্যবহার করার ক্ষমতা কত? দেখো ক্ষমতা আমরা কি বললাম, I0 ইন্টু V0 ইন্টু cos phi। পি সমান কত হবে অ্যাকচুয়ালি I0 V0/2 ইন্টু cos phi। এখানে দেখো ফাইটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, দেখো যেটা এখানে আছে ফাই 90 ডিগ্রি মানে P0, তাহলে ফাই যেহেতু 90 ডিগ্রি আছে তাহলে অপশন ডি ইজ কারেক্ট। চলো নেক্সট। নেক্সট কি বলতে দেখো একটি আদর্শ আরোহী রূপান্তরকে প্রাথমিক এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বলা আছে, তাহলে এনপি 600, বটে এনএস মানে সেকেন্ডারি কুণ্ডলীর বলা আছে 25। রূপান্তরকের প্রাথমিক কুণ্ডলীকে 240 ভোল্ট মেনের সঙ্গে যুক্ত করা হয়েছে, তার মানে ভিপি হচ্ছে 240 ভোল্ট। ওকে, এর মধ্য দিয়ে 15 এম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে, মানে আইপি হচ্ছে 15 এম্পিয়ার। কি নির্ণয় করতে হবে, গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ এবং আউটপুট। ভেরি সিম্পল কোয়েশ্চেন। কেন সিম্পল, আমরা একটু আগে দেখলাম যে VS/VP যদি আমরা দেখি VS/VP, সো দ্যাট ইজ নাথিং বাট NS/NP। তাহলে এখানে VS কত বের করতে হবে, ভিপি গিভেন আছে, তাহলে দেখো VS/240 ইকুয়াল টু NS/NP 25/600, 25/600। তাহলে VS কত হবে দেখো 25/600 ইন্টু 240, কাটাকুটি করো 0 0, 12 দুগুণে 6 দিয়ে কেটে দেয়, 6 4 24, 6 10 60, আবার তো কাটবে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5 5 25, 5 দুগুণে 10, 10 ভোল্ট, 10 ভোল্ট। ভিএস চাইনি। আচ্ছা শক্তি, তড়িৎ প্রবাহ এবং শক্তি চেয়েছে তাই তো, ঠিক আছে। প্রবাহটা কি করে পাবে, এটা তো ভোল্টেজ পেলে, তাহলে এইটা ইকুয়াল টু আবার আমরা কি জানি, এইটা ইকুয়াল টু জানি আমরা আবার আইপি আপন আইএস, আইপি আপন আইএসও বটে। তাহলে এইখান থেকে যদি আমরা আইএস নির্ণয় করতে চাই, ভেবে দেখো এখান থেকে যদি আমরা আইএস মানে আউটপুট কারেন্ট নির্ণয় করতে চাই, সেটা কত হবে দেখো আইপি ইন্টু এনপি আপন এনএস, আইপি ইন্টু এনপি আপন এনএস। তাহলে আইপি ইজ গিভেন 15 ইন্টু এনপি আপন এনএস, এনপি কত আছে 600 ডিভাইড বাই 25, তাহলে কেটে দাও 5 5 25, 5 3 15, 5 12 60, তাহলে 360, 360 হচ্ছে না 3 12 360 এম্পিয়ার, 360 এম্পিয়ার। ওকে, আর দেখো যখনই বলছি শক্তি কত, শক্তি আই ইন্টু ভি, তাহলে ভোল্টেজ তো আমরা অলরেডি আগে বের করে রেখেছি, ইন্টু আই করে দাও, তাহলে শক্তি পি ইকুয়াল টু বা পাওয়ার আমরা যদি বলি, ওকে তাহলে আই ইন্টু ভি হবে, তাহলে আই ইন্টু ভি যদি আমরা করি তাহলে আই কত, আই হচ্ছে 360 ইন্টু 10, 360 ইন্টু 10 মানে 3600 এম্পিয়ার, 3600 জুল, সরি 3600 জুল পার সেকেন্ড অ্যাকচুয়ালি। তাহলে ভিএস সমান 10, আইএস সমান হচ্ছে 360 এবং 3600, তাহলে অপশন এ উইল বি কারেক্ট। ক্লিয়ার। চলো নেক্সট। নেক্সট দেখো আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে একটু বলে নিই জাস্ট। ওকে, এটা আলাদা ভিডিও করবো না, 10-15 মিনিট লাগবে। কতগুলো বিশেষ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আমি বলে নিই। তো এইটা মোটামুটি 50 মিনিটে তো পুরো ক্লাসটা আমরা ডিসকাস করে নিয়েছি, প্লাস আমরা 7-8টা নিউমারিক্যালসও করলাম এবং ইম্পর্টেন্ট নিউমারিক্যালস করেছি, যেগুলো বেসিক যে ফর্মুলা যেগুলো ইউজ হয় এই চ্যাপ্টারে সেগুলো আমরা করেছি। ওকে, তো চলো নেক্সট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের ক্ষেত্রে দেখো প্রথমে তোমরা এটা অবশ্যই জানো যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস যেটা প্রথম টপিক সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট দিয়ে শুরু হয়। তো ডিসপ্লেসমেন্ট কারেন্ট কি এটা একটু বুঝতে হবে, এবং ডিসপ্লেসমেন্ট কারেন্টের বেসিক্যালি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন কি, এবং এই ডিসপ্লেসমেন্ট কারেন্ট পড়তে গিয়ে আমরা কি করি বেসিক্যালি আমরা এম্পিয়ারের যে বদ্ধপদ সূত্র সেটার কারেকশন করি। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি সরণ প্রবাহ মাত্রা। তো এই সরণ প্রবাহ মাত্রা অ্যারাইজ কি করে হচ্ছে না, দেখো যদি আমরা একটা সার্কিটের কথা বলি, যে সার্কিটের ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটার সার্কিটের এক্সাম্পলটা নিয়ে সবচেয়ে সরণ প্রবাহ বুঝতে সুবিধা হয়। তাহলে এইখানে যদি আমরা একটা মনে করো সোর্স রাখি, তাহলে বেসিক্যালি কি হয় দেখো এইখানে যে কারেন্টটা যাবে এটাকে আমরা কন্ডাকশন কারেন্ট বলে থাকি। কিন্তু যখনই এটা চার্জিং হচ্ছে ক্যাপাসিটার, তাহলে এদিকে প্লাস হচ্ছে এবং এদিকে মাইনাস হচ্ছে, তাহলে এখানে একটা ইলেকট্রিক ফিল্ডের ভেরিয়েশন হচ্ছে। এই ইলেকট্রিক ফিল্ডের ভেরিয়েশনের জন্য এইখানে একটা কারেন্ট তৈরি হয়, যে কারেন্টটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা আইডি। এবং সেই আইডির যে এক্সপ্রেশন সেটা কি হয় এপসাইলন নট এ ইন্টু ডি বাই ডিটি
বা ডেল ই বাই ডিটি, এইটা বলা হয় আইডি, ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ওকে, তো দেখো এই যে ইটা হচ্ছে ওখানে যে ইলেকট্রিক ফিল্ডটা, এটা হচ্ছে এই প্লেট এরিয়া আমরা বলতে পারি। ওকে, এটাকে ফাই দিয়ে প্রকাশ করি তাহলে এপসাইলন নট ডেল ফাই বাই ডেল টি হয়ে যাবে, কারণ ই ইন্টু এস মানে ফাই। এটাকে অনেক সময় ফাই দিয়ে প্রকাশ করতে গেলে এপসাইলন নট ইন্টু ডি ফাই বাই ডিটি, ফাইটা কিন্তু ইলেকট্রিক ফ্লাক্স খেয়াল রাখতে হবে, এইভাবে আমরা কিন্তু এটাকে প্রকাশ করতে পারি। তো এইখান থেকে অনেক সময় কারেন্ট ডেন্সিটি আমরা যদি জেডি বলি তাহলে আইডি বাই এ হয়ে যাবে, তাহলে কারেন্ট ডেন্সিটি জেডি যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু সিম্পল এপসাইলন নট ইন্টু ডি বাই ডিটি হবে, বা ডেল ই বাই ডেল টি আমরা লিখতে পারি, কারণ ইটা স্পেসেরও ফাংশন হতে পারে, ওই জন্য পার্সিয়াল ডেরিভেটিভ লেখা হয়। তাহলে তখন এম্পিয়ারের বদ্ধপদ সূত্রের যে কারেক্টেড ফর্মটা হবে, যেটা ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল বলি, সেটা অ্যাকচুয়ালি অনলি মিউ জিরো ইন্টু আই হবে না, মিউ জিরো ইন্টু আইসি প্লাস আইডি হবে। এটা হচ্ছে কমপ্লিট। দেখা যায় আইসি এবং আইডির যে নিউমারিক্যাল ভ্যালু সেটা সেম, মানে আইসি ইকুয়াল টু অ্যাকচুয়ালি কত হওয়া উচিত, ডি কিউ বাই ডিটি, এবং এইটা ইকুয়াল টু দেখা যাবে যে হয়ে যাবে এই এপসাইলন নট এ ইন্টু ডেল ডেল টি, এই দুটো সেম বিষয়, প্রমাণ করা যাবে। ওকে, যেটা ডিটেলস ক্লাসে আমি প্রমাণ করিয়েও দেখিয়েছি। এবং এইখানেই দেখো যখন এইখানে কারেন্ট আছে, যেমন ধরো এখানে যদি আমরা এম্পিয়ারের বদ্ধপদ সূত্র অ্যাপ্লাই করি তাহলে এইদিকে স্পর্শক বরাবর একটা ম্যাগনেটিক ফিল্ড হবে, তাহলে এইখানেও যদি আমরা একটা বদ্ধপদ নিই তাহলে এখানেও দেখো স্পর্শক বরাবর একটা ম্যাগনেটিক ফিল্ড হবে, যে ম্যাগনেটিক ফিল্ডের ডিউ টু আইডি। তাহলে এইদিকে দেখো ইলেকট্রিক ফিল্ড, এদিকে দেখো ম্যাগনেটিক ফিল্ড, এই ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার ভেরিয়েশনের জন্য, কারণ ইলেকট্রিক ফিল্ডটা ভেরি করছে তাহলে ম্যাগনেটিক ফিল্ডও ভেরি করবে, তো এখানে একটা ওয়েভ তৈরি হয় যেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কথা যদি আমরা বলি, সেই ইএম ওয়েভটা কী করে তৈরি হয় না, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড যদি পারপেন্ডিকুলার ভাইব্রেট করে, হ্যাঁ, তো তার সঙ্গে পারপেন্ডিকুলারলি একটা ওয়েভ পাওয়া যায়। মানে মনে করো যদি এই বরাবর ইলেকট্রিক ফিল্ড হয়, এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড হয়, তাহলে তাদের সঙ্গে পারপেন্ডিকুলার এই বরাবর মনে করো যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটা মুভ করছে। তাহলে এটা যদি এক্স অ্যাক্সিস বলি, এটা যদি ওয়াই অ্যাক্সিস বলি, এটা যদি জেড অ্যাক্সিস বলি, তাহলে ইলেকট্রিক ফিল্ড ভেরি করছে ই বরাবর, ম্যাগনেটিক ফিল্ড জেড বরাবর, ম্যাগনেটিক ফিল্ড ভেরি করছে ওয়াই বরাবর, আর ওয়েভটা প্রোপাগেশন হচ্ছে এক্স বরাবর। ওকে, এবং তাই জন্যে অনেক সময় আমরা দেখি যে সি এর যে ডাইরেকশন, সেই ডাইরেকশনটা কিন্তু প্যারালাল টু ই ক্রস বি, এইটাও খুব ইম্পর্ট্যান্ট। এবং এই ডাইরেকশনটা আমরা প্রকাশ করার জন্য একটা ভেক্টরের সাহায্যে নিই, যেটাকে পয়েন্টিং ভেক্টর বলা হয়, সেটা হয় এস ভেক্টর ইকুয়াল টু 1/μ0 ইন্টু ই ক্রস বি ইন প্রপার ই ক্রস বি। ওকে, এটাকে পয়েন্টিং ভেক্টর বলা হয়। এই যদি ফিজিক্যাল সিগনিফিকেন্স বলো তাহলে এটা হচ্ছে ইন্টেন্সিটির সঙ্গে ইকুয়াল। ইন্টেন্সিটি মানে কি, প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক সময়ে কতটা এনার্জি যাচ্ছে, দ্যাট ইজ ইন্টেন্সিটি। তার মানে যে ডাইরেকশনে দেখো ওয়েভটা প্রোপাগেট করছে সেই ডাইরেকশনে কি এনার্জি প্রোপাগেট হচ্ছে, তাহলে সেটাকে এস ভেক্টর দিয়ে আমরা প্রকাশ করি। ক্লিয়ার? এখানে দেখো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আমরা ওয়েভের ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা এক্স অক্ষ বরাবর প্রকাশ যাচ্ছে, তাহলে এটাকে আমরা ই ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স বা কস ওমেগা টি মাইনাস কে এক্স দিয়ে প্রকাশ করতে পারি। কিন্তু ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড যেহেতু সেম ফেজে থাকে, তাহলে বি সমান আমরা লিখব B0 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, ওমেগা টি মাইনাস কে এক্স। তো যদি আমরা এটাকে ভেক্টর দিয়ে প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে ভাইব্রেশনের ডাইরেকশনটা বলতে পারি যে ই এর ভাইব্রেশন হচ্ছে জেড এক্সিস বরাবর, তাহলে এটাকে কে কেপ দিয়ে প্রকাশ করতে পারি। বি এর ভাইব্রেশন হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটাকে জে কেপ দিয়ে প্রকাশ করতে পারি। এবং দেখো যদি ই ক্রস বি করি তাহলে কে ক্রস জে কত হবে, আই ই ক্রস বি, তাহলে ই আছে জেড অক্ষ বরাবর কে, বি আছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে জে জে, তাহলে আই জে কে, ই কে জেড অক্ষ বরাবর নিয়েছি না, বি কে ওয়াই অক্ষ বরাবর নিয়েছি, ঠিক আছে। তাহলে ই ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স ইন্টু কে কেপ, বি ভেক্টর হবে B0 সাইন ওমেগা টি মাইনাস কে ইন্টু জে কেপ। হ্যাঁ, তাহলে এটা পজিটিভ এক্স বরাবর, এটা পজিটিভ জেড বরাবর, এটা হচ্ছে পজিটিভ ওয়াই বরাবর। ক্লিয়ার? তাহলে এদের দুজনের সঙ্গে পারপেন্ডিকুলার সি হবে। এবং সেটা যদি ই ক্রস বি কে ফলো করে, তাহলে দেখো ই ক্রস বি যদি আমরা এখানে করি তাহলে কে ক্রস জে কত হয়, আই জে কে যদি আমরা বলি, এটা কিন্তু খেয়াল রাখতে, এইভাবে কিন্তু আমরা এটা চেক করতে পারি। আই জে কে, তাহলে আই ক্রস জে হয় কে, জে ক্রস কে হয় আই, জে ক্রস কে হয় আই, তার মানে মাইনাস আই বরাবর হবে সি ভেক্টরটা। সি ভেক্টরটা ই ক্রস বি এর অভিমুখ অনুযায়ী হবে, তার মানে যেটা আমরা এখানে এক্স ডাইরেকশনে নিয়েছি অ্যাকচুয়ালি এটা মাইনাস এক্স ডাইরেকশনে হবে। ওকে, তাহলে মাইনাস এক্স ডাইরেকশন হলে সেক্ষেত্রে এটা ওমেগা টি প্লাস কে এক্সও আমরা লিখতে পারি। কি বলছি বুঝতে পারছো? তাহলে সেইভাবে আমরা অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন এটাকে আমরা করবো। তাহলে এখানে যেহেতু ওমেগা টি মাইনাস কে এক্স লিখেছি, এটা আমরা মাইনাস এক্স ডাইরেকশন প্লাস এক্স ডাইরেকশনে বলছি, তাহলে বি সমান B0 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স বলছি। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কে ক্রস জেটা ই ক্রস বি মানে কে ক্রস জে এগুলো কত হবে, মাইনাস আই ডাইরেকশনে হবে। মানে
সবসময় যখন আমাকে ডাইরেকশনটা নির্ণয় করতে হবে এস ভেক্টরের বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কোন ডাইরেকশনে যাচ্ছে, পারপেন্ডিকুলার তো দুটোই হতে পারে না, পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। তাহলে আমাকে দেখতে হবে যে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কী আছে এবং ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ কী আছে, সেই অনুযায়ী কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে সি ভেক্টরের অভিমুখ সেটা হবে। সি ভেক্টরের অভিমুখ নির্ণয় করতে গেলে সবসময় আমাকে ই ক্রস বি করে দেখতে হবে। ক্লিয়ার? এটা তো আমি একটা নর্মাল লিখলাম যে এটা একটা প্লেন ওয়েভ ওমেগা টি মাইনাস কে এক্স, ওমেগা টি মাইনাস কে এক্স মানে সেম ফেজে আছে এটা বোঝানোর জন্য। ক্লিয়ার? আদারওয়াইজ আমরা যদি চাই যে এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, তাহলে আমরা সেটা এই ক্ষেত্রে এটাকে প্লাস দিয়ে প্রকাশ করতে পারি, দ্যাট ইজ মোর ইফেক্টিভ। কারণ আমরা জানি যখন ওয়েভের সমীকরণ পড়েছিল ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্সকে আমরা বলি পজিটিভ এক্স বরাবর, এ সাইন ওমেগা টি মাইনাস প্লাস কে এক্সকে আমরা বলি নেগেটিভ এক্স বরাবর। ওকে, তো সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে যে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সঙ্গে সংশ্লিষ্ট কিছু তোমাকে এক্সপ্রেশন মনে রাখতে হবে। যেমন ধরো এই ই0 বাই বি0 যদি আমরা অনুপাত বলি, ওকে, যেমন ধরো আমরা যদি এই ই0 বাই বি0 অনুপাত বলি, তাহলে এটা সবসময় সি হয়, এটা সবসময় সি হয়। আবার এই সিটা ইকুয়াল টু দেখা যায় 1 বাই রুট ওভার মিউ জিরো এপসাইলন জিরো, এইটা ইকুয়াল টু হয়ে যাবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সেকেন্ড হচ্ছে যে এনার্জি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে অ্যাভারেজ এনার্জি সেটা ইলেকট্রিক ফিল্ডের যে এনার্জি এবং ম্যাগনেটিক ফিল্ডের যে এনার্জি তার যদি অ্যাভারেজটা আমরা নির্ণয় করি ইউ ই অ্যাভারেজ প্লাস ইউ এম অ্যাভারেজ, তাহলে এইটা আমরা পেয়ে যাবো হচ্ছে যে ক্যালকুলেশন করলে এইটা আমরা পেয়ে যাবো হচ্ছে হাফ এপসাইলন জিরো ইন্টু ই0 স্কোয়ার, অথবা আমরা এটাকে যদি ইন টার্মস অফ বি লিখি তাহলে হবে হাফ ইন্টু বি0 স্কোয়ার বাই মিউ জিরো। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে অ্যাভারেজ এনার্জি। এবং আমরা যদি অ্যাভারেজ এনার্জিটা জানি তাহলে আই নির্ণয় করতে পারবো। আই হচ্ছে যে ইউ অ্যাভারেজ ইন্টু সি ইন্টেন্সিটি, যেটা আমরা এস ভেক্টর বলছিলাম, যেটা হচ্ছে মড এস এর সঙ্গে অ্যাকচুয়ালি সমান হয়, মড এস এর সঙ্গে সমান হয়। অ্যান্ড দ্যাট উইল বি বেসিক্যালি হাফ এপসাইলন নট ই নট স্কোয়ার ইন্টু সি, বা আমরা বলতে পারি হাফ ইন্টু বি0 স্কোয়ার আপন মিউ জিরো ইন্টু সি ইন্টু সি। ক্লিয়ার? এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে প্রেসারটা হয় পি অ্যাভারেজ সেটা হচ্ছে 1/3 ইন্টু ইউ অ্যাভারেজ। এগুলো একটু মনে রাখবে, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনসগুলো কিন্তু একটু তোমাকে মানে এই কতগুলো যে বিশেষ বিশেষ বিষয় আছে সেগুলো একটু মনে রাখতে হবে, কারণ এগুলো ইউজ হয়, এগুলো ইউজ হয়। ওকে, কোয়েশ্চেন অঙ্ক হতে দেবে, বিশেষ করে এইটা এবং এইটা তো খুবই ইম্পর্ট্যান্ট এই দুটো। ওকে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে যদি তোমরা এই কয়েকটা বিষয় জানো তাহলেই মোটামুটি যথেষ্ট। ওকে, এবারে দেখো এখানে যেটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা আছে সেই স্পেকট্রামটার অর্ডারটা মনে রাখবে। যদি আমি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের কথা বলি, ওকে, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম তো এইটার ফ্রিকোয়েন্সি অনুযায়ী এবং তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী এর যে অর্ডারটা মনে রাখবে। তো আমি অর্ডারটা মনে রাখার জন্য একটা সেন্টেন্স বলেছিলাম, ওই ভিডিওগুলোতেও বলেছিলাম কি, রবি মেড ইন্ডিয়ান ভেজিটেবলস ইউজিং এক্সট্রা গ্যাস। এই লাইনটা যদি মনে রাখো, সবার আলাদা আলাদা প্রসেস আছে মনে রাখার, আমি এটা সাজেস্ট করি। তো রবি মানে হচ্ছে যে এটা প্রথমে আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে রেডিও ওয়েভ, তাহলে রেডিও ওয়েভ। তারপরে কি বলছে মেড মানে মাইক্রোওয়েভ, ওকে। তারপরে ইন্ডিয়ান ভেজিটেবল মানে ইনফ্রারেড। তারপরে কি বলছে ভেজিটেবল মানে কি ভিজিবল। তারপরে কি বলছে ইউজিং মানে ইউভি, এক্সট্রা গ্যাস মানে এক্স রে, আর গ্যাস মানে হচ্ছে গামা রে। ওকে, এই অর্ডারটা মনে রাখবে। তাহলে কি যত আমরা এই দিকে যাচ্ছি ফ্রিকোয়েন্সি ইনক্রিজ বা কম্পাঙ্ক যদি ইনক্রিজ করে বা ফ্রিকোয়েন্সি যদি ইনক্রিজ করে, তার মানে কি হবে এনার্জি ইনক্রিজ করবে, গামা রশ্মির এনার্জি সব থেকে বেশি, তোমরা জানো এর ভেদন ক্ষমতা সব থেকে বেশি, ইনক্রিজ করবে। আর এই বরাবর যে ওয়েভলেন্থ তাহলে ডিক্রিজ করবে, ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য ডিক্রিজ করবে। ওকে, তাহলে দেখো একটা বিষয় খেয়াল রাখো এখানে। প্রথমত হচ্ছে যদি আমাকে জিজ্ঞেস করি যে সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার হবে, গামারের, সরি সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হবে রেডিও ওয়েভ, কারণ এদিকে বরাবর ডিক্রিজ করছে, তাহলে রেডিও ওয়েভ। সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কার হবে, গামারে। সবচেয়ে কম ওয়েভলেন্থ কার হবে, গামারে। সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি কার হবে, রেডিও ওয়েভ। এবং বাকি সেই অনুযায়ী তোমাদের সাজাতে হবে। ফ্রিকোয়েন্সির সঙ্গে ওয়েভলেন্থের কি আছে, ইনভার্স সম্পর্ক হয়, কারণ সি ইকুয়াল টু নিউ ল্যামডা, তোমরা এটাও নিশ্চয়ই জানো। সি ইকুয়াল টু নিউ ল্যামডা বা ভি ইকুয়াল টু এন ল্যামডা যেটা বলতে, সেটা এখানে সি ইকুয়াল টু নিউ ল্যামডা বলা হয়। নিউ হচ্ছে যে ফ্রিকোয়েন্সি, ল্যামডা হচ্ছে যে ওয়েভলেন্থ। ক্লিয়ার? তাহলে দেখো দুটো চ্যাপ্টারে আমি ডিসকাস করে দিলাম। এই চ্যাপ্টারটা খুবই ছোট চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টারে আমি কোয়েশ্চেন করিয়েছি অনেক।
এই ফর্মুলাগুলো দিয়ে এবং সেই কোয়েশ্চেনগুলো একটা দুটো ভিডিও বানানো হচ্ছে, পার্ট 1 এবং পার্ট 2, যেখানে প্রায় 25টা করে 50টা কোয়েশ্চেন করানো আছে। ওই জন্য এইটার কোয়েশ্চেন এখানে নিলাম না, বাকি সব চ্যাপ্টারগুলো আমরা রিভিশন করে ফেললাম ফর সেমিস্টার 3। ওকে, থ্যাংক ইউ।